বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমেই যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে ধর্মের ভিত্তিতে দুটি দেশের আত্মপ্রকাশ। আজকে আমরা আলোচনা করব ১৯৪৭ সালে কেন ধর্মের ভিত্তিতে দুটি দেশের সৃষ্টি হয়। তবে দেশভাগের কারণগুলো উল্লেখ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ১৯০৫ সালের বঙ্গবিভাগ ১৯৪৭ সালে দেশভাগে রূপ নেয়। ১৯০৫-এর বঙ্গবিভাগ এমনই অসন্তোষ সৃষ্টি করে যে নিজেদের ঔপনিবেশিক নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে গিয়ে ব্রিটিশরা অবশেষে ১৯১১ সালে তা রদ করতে বাধ্য হয়। ১৯৪৭ সালে বাংলা বিভাগ হয়েছিল অনেকটা পূর্বেকার বিভাগ অনুসরণ করেই। তবে ভারত এবং এর সঙ্গে বাংলারও এ বিভাগ হয়েছিল মূলত হিন্দু মুসলিম জনমত, সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। বাংলার প্রধানমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দী শেষ মুহূর্তে উদ্যোগ নেন বাংলাকে একটি অখণ্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে। বলা বাহুল্য, তার এ প্রয়াস সফল হয়নি। মূলত যে সকল কারণে ১৯৪৭ সালে বাংলা ভাগ হয়ে গেল তা এখন আলোচনা করব। ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষ ভাগের পটভূমি এবং ঘটনাবলী নিয়ে নানা আলোচনা রয়েছে। অনেকে মনে করেন একজাতি বা দ্বিজাতি তত্ত্বের মীমাংসা না হওয়ায় এই ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান নামে বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে। সেখানে স্বার্থের বিষয় ছিল ভারতবর্ষের তৎকালীন জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্বের। সেই রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও রয়েছে। তৎকালীন ব্রিটিশ শাসকরাও সাম্প্রদায়িক চিন্তার ভিত্তিতেই বিভাজন চেয়েছিল বলে বলা হয়ে থাকে। তবে ভারত পাকিস্তান বিভাজন কি অনিবার্য হয়ে পড়েছিল এই প্রশ্নে বিতর্ক রয়েছে এখনও। ১৯২৭ থেকে ১৯০০ সালের মধ্যে বাংলায় যে কয়টি কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল তাতে মুসলমান প্রতিনিধিত্বের প্রাধান্য ছিল। এতে হিন্দু জনগণের মধ্যে অনেক হতাশা বিরাজ করছিল। ফলে হিন্দুদের মধ্যে সংশয় দেখা দেয় যে বাংলা অবিভক্ত থাকলে সেখানে হয়তো সংখ্যাধিক্যের জন্য মুসলমানদেরই আধিপত্য থাকবে চিরকাল। এ কারণে তারা বাংলাকে অখণ্ড রেখেই ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে আগ্রহী ছিল। বাংলাকে পৃথক বা পাকিস্তানের অংশরূপে কেনভাবেই মেনে নিতে চায়নি। অপরদিকে মুসলমানদের মধ্যে শঙ্কা ছিল যে বাংলা অখণ্ড ভারতের অঙ্গীভূত হলে এখানে নানা কারণে হিন্দুরাই প্রাধান্য বিস্তার করবে। উভয় সম্প্রদায়ের এসব নেতিবাচক মনোভঙ্গি ১৯৪৭-এর ৩ জুন প্রকাশিত বাংলা বিভাগ পরিকল্পনায় বাংলাকে বিভাজনের বিস্তারিত পদক্ষেপ ও কার্যক্রম এবং ক্ষমতা হস্তান্তরের পদ্ধতিসমূহ বিধিত হয়। এসবের মধ্যে ছিল বাংলার হিন্দু অধ্যুষিত ও মুসলিম অধ্যুষিত এলাকায় পৃথকভাবে এবং অনুরূপ পাঞ্জাবেও গণভোট অনুষ্ঠান, আসামের সুরমা অববাহিকায়, উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলায় এবং উত্তর পশ্চিমাঞ্চলের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট অনুষ্ঠান এবং প্রস্তাবিত রাজ্য প্রদেশসমূহের সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন গঠন। ১৯৪৭ সালের বাংলা বিভাগের এটিও ভূমিকা রাখে। ৩ জুন পরিকল্পনা অনুযায়ী বাংলা বিভাগের সিদ্ধান্ত গণপরিষদে চূড়ান্ত রূপ লাভ করে ১৯৪৭-এর ২০ জুন। এরপর কয়েক দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে গণপরিষদের সদস্যবৃন্দ ১২৬ থেকে ৯০ ভোটে ভারতের গণপরিষদের পরিষদ বিভক্তির সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করেন। পক্ষান্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী এলাকার গণপরিষদ সদস্যসমূহ পৃথক বৈঠকে ১০৬ থেকে ৩৫ ভোটে বাংলা বিভাগ প্রস্তাব অনুমোদন করেন এবং পাকিস্তানের নতুন গণপরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের গণপরিষদ সদস্যবর্গ ৫৮ থেকে ২১ ভোটে বাংলা বিভাগের পক্ষে প্রস্তাব গ্রহণ করে। অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের পদক্ষেপ হিসেবে চাকরি ও জনপ্রতিনিধিত্বের প্রশ্নে বাংলায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সংখ্যাসাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু এই সংখ্যাসাম্যকে গণতান্ত্রিক বলা যায় না, আর যে কারণে হিন্দু সম্প্রদায়ের পক্ষে সংখ্যাসাম্য মেনে নেওয়াটা একটা ত্যাগ হতো বটে, প্রতিষ্ঠিত সুযোগগুলো উপভোগের ব্যাপারে ছাড় দেওয়া। মূলত হিন্দু সম্প্রদায়ের এ ত্যাগ স্বীকার করার মানসিকতা তথা সংখ্যাসাম্য তত্ত্বের বিরোধিতাও ১৯৪৭ সালের বাংলা বিভাগের জন্য দায়ী। চিত্তরঞ্জনের মৃত্যুর পর বাংলায় এমন কোনো নেতা রইলেন না যিনি ভারতীয় মাপের এবং যিনি বাংলার সমস্যাকে স্বতন্ত্রভাবে দেখবেন, সারা ভারতের সমস্যা হিসেবে না দেখে। এরূপ পরিস্থিতিতেই সর্বভারতীয় নেতৃত্ব বাংলাকে গ্রাস করে ফেল। একদিক দিয়ে গান্ধী এলেন, অন্যদিক দিয়ে জিন্নাহ। বাংলার ভাগ্য ভারতের ভাগ্য ও রাজনীতির সঙ্গে অবিচ্ছিন্ন হয়ে গেল। কাজেই ভারত যখন ভাগ হল বাংলাও তখন ভাগ হল। না হয়ে উপায় রইল না।
কংগ্রেসের ইতিহাসে দেখা যায় প্রথম ২৬ জন সভাপতির মধ্যে ৬ জনই ছিলেন বাঙালি। কিন্তু ১৯১০ থেকে ১১ এর পরে চিত্তরঞ্জন ও সুভাষ বসু ভিন্ন আর কোনো বাঙালিকে পাওয়া যায়নি। সুভাষ বসু দুবার সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয়বার যখন হলেন তখন কাজ করতে পারেননি গান্ধীর অসহযোগিতার কারণে। গান্ধী তাকে চরমপন্থী ভাবতেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা শরৎচন্দ্র বসু উদ্যোগ নিয়েছিলেন স্বাধীন বঙ্গভূমি প্রতিষ্ঠার, কিন্তু মানতেই হবে যে সুভাষ বসুর ব্যক্তিত্ব ও নেতৃত্ব তার কাছ থেকে আশা করা সঙ্গত ছিল না এবং তা পাওয়াও যায়নি। ফলশ্রুতিতে ১৯৪৭ সালে বাংলা ভাগ হয়ে যায়। ব্রিটিশ শাসনামলের শেষ দিকে বাঙালি মুসলমান সমাজের মধ্যবিত্তরাও শক্তিশালী হয়ে উঠছিলেন। বাঙালি মধ্যবিত্ত থেকেই কে ফজলুল হক বের হয়ে এসেছেন। তিনি অত্যন্ত বড়মাপের নেতা, কিন্তু তাকেও রাজনীতি করতে হয়েছে নিজের সম্প্রদায়ের মধ্যেই। অত উঁচুমানের নেতা ফজলুল হক সর্বভারতীয় পর্যায়ে গণ্য হবার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব বাঙালি মুসলমানদের মধ্যে ওই একজনই, কিন্তু ৪৭-এর বঙ্গভঙ্গের মতো ভয়ঙ্কর ঘটনার সময় দেখা যাচ্ছে তার তেমন কোনো রাজনৈতিক ভূমিকা নেই। তৎকালীন বাংলার মুসলমান নেতাদের কেউ কেউ আবার বাংলায় ছিলেন বটে, কিন্তু বাঙালি ছিলেন না। সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের মধ্যে ব্যবধান বিস্তার, কিন্তু মিল এখানে যে দুজনের কেউই যথার্থ বাঙালি নন। বাংলা তাদের ভাষা নয়, বাংলার স্বার্থ তারা দেখতেন না, দেখতেন নিজেদের স্বার্থ। যেমন ধরা যাক পাকিস্তান প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা প্রশ্নে তাদের দৃষ্টিভঙ্গি। নাজিমুদ্দিন তো সরাসরি উর্দুর পক্ষে বলেছেন, সোহরাওয়ার্দীও উর্দুর পক্ষেই বলেছেন, যদিও তিনি সরকার বিরোধী অবস্থানে ছিলেন তাই তার মতটা তেমন প্রচার পায়নি। তাই বলা যায় বাংলা ভাগের পেছনে প্রকৃত বাঙালি নেতৃত্বের অভাবই দায়ী। বাংলার রাজনীতিতে নাজিমুদ্দিনের ভূমিকা সবসময়ই ছিল প্রতিক্রিয়াশীল। ১৯৪৬-এর ১৬ আগস্ট কলকাতায় যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয় তাতে তার একটি দায়িত্বজ্ঞানহীন উক্তি বাংলা বিভাগে ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার আগে কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে একটি সভার আয়োজন করা হয়েছিল যাতে নাজিমুদ্দিন ঘোষণা করেন, আমাদের সংগ্রাম ইংরেজের বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে। সাংগঠনিক যোগাযোগের অভাব। ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলির ঘোষণায় যখন বোঝা গেল ক্ষমতা হস্তান্তর আসন্ন, তখন স্বভাবতই হিন্দু মুসলমান উভয় পক্ষের নেতারা ভাগাভাগির বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠলেন। বাংলার ক্ষেত্রে হিন্দু মহাসভাপন্থীরা দাবি তুললেন প্রদেশটিকে ভেঙে দুটুকরো করার। একদিকে ছিলেন সোহরাওয়ার্দী ও আবুল হাসিম, অন্যদিকে শরৎ বসু। কিন্তু তাদের এই যৌথ উদ্যোগ যে সফল হবে না সেটা শুরুতেই বোঝা গিয়েছিল। কারণ চেষ্টাটি ছিল ওপরতলার বলা যায়, বৈঠকখানার এবং সংবাদপত্রে বিবৃতির। এর সঙ্গে সাংগঠনিকভাবে লীগের বা কংগ্রেসের যোগ ছিল না। পরিশেষে বলা যায় যে অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব কংগ্রেসের নেতা মহাত্মা গান্ধী এবং মুসলিম লীগ নেতা কায়েদে আয়ম মোহাম্মদ আলী জিন্নাহর। আজকের ভিডিওতে বঙ্গবঙ্গ বা বাংলা বিভাগ ও দেশভাগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেশবিভাগের আলোচনা শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বাংলা টক এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।